তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায় জীবন প্রক্রিয়া সমূহ। তো আজকে আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করব। এই চ্যাপ্টারটিতে কিন্তু আপনাদের অনেক কিছু প্রশ্ন হয়ে থাকে, তো যেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানবো এবং এই চ্যাপ্টার থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো আপনাদেরকে বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যদি আপনারা স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা। তো দেখো আমাদের শরীরে অনেক কোষ রয়েছে। হ্যাঁ, এর আগে আমরা পড়েছি, সেটা জেনেছি যে কোষ কেমন ধরনের হয়ে থাকে, তো সেগুলো আমরা আর বলছি না। তো দেখো, আমরা যখন ধর একটা পার্থক্য আপনাদেরকে প্রথমে যেটা আছে সেটা বলে দিয়ে শুরু করি। জীবিত অথবা জীবিত নয়, তো এটা আমরা কী করে জানবো? তো দেখে এই দুই পার্থক্য আমরা কীভাবে বলবো যেটা কোনটা জীবিত কোনটা জীবিত নয়, এটা তোমরা সকলে জানো। তো এটা আমরা বলছি না। তো দেখো, অতি ক্ষুদ্র পরিসরে সংঘটিত কিছু চলন খালি চোখে দেখা যায় না। দেখো, আমরা যখন হাঁটি, যখন এটা আমরা সবাই বুঝতে পারছি, বা মাছকে দেখেছি আমরা, বা তোমরা যে কোনো ছাগল বলো, যে কোনো প্রাণীকে বলো কেন না, তারা কিন্তু কী করে, তারা এক স্থান থেকে অন্য স্থানে যায়, অর্থাৎ তাদের যে চলনটা সেটা আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু কিন্তু কি আবার, কিন্তু অনেক প্রাণী রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু তাদের চলনটা আমরা খালি চোখে দেখতে পাবো না। যেমন অনুসমূহের চলন, আমাদের যে অণুগুলো আছে সেগুলোর যে চলন, সেই চলন আমরা খালি চোখে দেখতে পাবো না। এই অদৃশ্য আণবিক চলন কি জীবনের জন্য প্রয়োজন আছে? তাহলে এই যে চলনটা, এটা আমরা যে চলনটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা কি আমাদের প্রয়োজন আছে? তো যদি আমরা প্রফেশনের জীববিদদের এই প্রশ্নটা জিজ্ঞাসা করি, তবে তারা এর উত্তর বলবে হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। তো বস্তুত ভাইরাসে কোনো আণবিক চলন দেখা যায় না, হ্যাঁ, এবং কিছুটা এই কারণেই এরা প্রকৃত অর্থেই সজীব নাকি জড় এ বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এর আগে আপনাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলে কেমন হচ্ছে। তো আমাদের দেখো, আমরা কিন্তু যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এর বাইরে আপনাদেরকে আর কিছু বলে দিচ্ছি না। এতে আপনাদের সময়টাও বাঁচবে। হ্যাঁ, দেখো, যে প্রক্রিয়াগুলি একই সাথে এই পরিচর্যার কাজ সম্পন্ন করে তাদের জীবন প্রক্রিয়া বলে। তাহলে যে প্রক্রিয়াগুলো একই সাথে এই পরিচর্যার কাজ সম্পন্ন করবে তাদেরকে আমরা জীবন প্রক্রিয়া বলি। বুঝতে পারছো? দেখো, আমাদের এই যে চলন বলতে পারো, বা যে কোনো কিছু কাজ করতে হলে আমাদের কিন্তু কি শক্তির প্রয়োজন আছে। তাহলে এই শক্তিটা কোথা থেকে আসবে? তো অবশ্যই এই শক্তি একক জীবের দেহের বহিঃপরিবেশ থেকে আসে। হ্যাঁ, তার জীবের দেহের বাইরে থেকে ভিতরে শক্তির উৎসের স্থানান্তরের জন্য এটি প্রক্রিয়াটি থাকা আবশ্যই। এই শক্তির উৎসটিকে আমরা খাদ্য বলি, অর্থাৎ খাদ্য থেকে আমরা কিন্তু শক্তি পেয়ে থাকি। এই প্রক্রিয়াটিকে আমরা সচরাচর পুষ্টি বলে থাকি। হ্যাঁ, তো যদি জীবের দেহের আকার বৃদ্ধি করতে হয় তবে বাইরের থেকে অতিরিক্ত কাঁচামাল সরবরাহর প্রয়োজন হয়। যেহেতু পৃথিবীতে জীবনের অস্তিত্ব কার্বন ভিত্তিক অনুসমূহের উপর নির্ভর করে, তা খাদ্যের এই উৎসগুলোর বেশিরভাগ কার্বন ভিত্তিক হবে। তো তোমরা সকলে জানো, এর আগে যখন আমরা ক্লাস করেছি, আমরা জানি যে কার্বনের পরিমাণ কম থাকা সত্ত্বেও কিন্তু কার্বন কত পরিমাণে, অর্থাৎ যে কোনো পদার্থের নাম না কেন সেইখানে কিন্তু কার্বন থাকবেই। হ্যাঁ, তো এটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, আগের চ্যাপ্টারগুলোতে। তোমরা সেই চ্যাপ্টার দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো, এবার জারণ বিজারণ বিক্রিয়াগুলো হলো অনুসমূহের ভাঙনের জন্য সচরাচর সবচেয়ে বেশি ঘটা রাসায়নিক বিক্রিয়াগুলির মধ্যে কিছু বিক্রিয়া। তাহলে তোমাদের এই যে জারণ বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে অনুসমূহের ভাঙনের জন্য সচরাচর সবচেয়ে বেশি ঘটা রাসায়নিক বিক্রিয়াগুলির মধ্যে কিছু বিক্রিয়া। বুঝতে পেরেছো? তো সেরকম আর আমরা এখান থেকে কিছু পাচ্ছি না, তাই এটা আমরা স্কিপ করে চলে যাচ্ছি। আমরা নেক্সট টপিক যেটা পড়বো সেটা হচ্ছে পুষ্টি। তো এই পুষ্টিটা কি তোমরা সকলে সেটা জানো। যখন আমরা হাঁটি বা বাইসাইকেলে চালাই, তখন আমরা শক্তির ব্যবহার করে থাকি। এমনকি আপাত দৃষ্টিতে আমরা যখন কোনো কাজ করি না, তখনও দেহের সাম্যাবস্থা বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন হয়। দেহের চাহিদা অনুযায়ী বৃদ্ধি, পরিস্ফুটন এবং
প্রোটিন এবং অন্যান্য বস্তুর সংশ্লেষের জন্য আমাদের বহিঃপরিবেশ থেকেও উপাদান সংগ্রহ করার প্রয়োজন রয়েছে। শক্তি এবং উপাদান সময়ের এই উৎসটি হচ্ছে খাদ্য। তাহলে শক্তি এবং উপাদানে এই সময়ের উৎসটা কথা সেটা হচ্ছে খাদ্য। এবার দেখো সজীব বস্তু তাদের খাদ্য তারা কিভাবে পাবে? তো এটা তোমরা সকলে জানো। কিছু সজীব বস্তু আছে অজৈব উৎস, যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে ও জল রূপে সংগঠিত সরল খাদ্য উৎপাদন ব্যবহার করে। এই সজীব বস্তুগুলো হচ্ছে স্বভোজী। হ্যাঁ, তারা স্বভোজী কারা? তো যারা এই অজৈব উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড ও জল রূপে সংগৃহীত সরল খাদ্য উৎপাদন করছে তারাই। এবং সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া এর অন্তর্ভুক্ত। তাহলে কিছু সবুজ উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া এই শ্রেণীর অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? দেখো জটিল বস্তুসমূহ থেকে সরল উপাদান লাভের জন্য জীবসমূহ উৎসেচকের নামক জৈব অনুঘটককে কাজে লাগায়। তাই পরজীবীরা বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ অপরোক্ষভাবে স্বভোজীর জীবের উপর নির্ভরশীল। এটা তোমরা বাচ্চা যখন ছিলে তখনই তোমরা পড়েছো যে স্বভোজীর উপরে কিন্তু ডিপেন্ড করবে পরভোজীরা। প্রাণী ও ছত্রাকরা পরভোজী গোষ্ঠীর অন্তর্গত। তোমাদের এখান থেকে কেমন প্রশ্ন আসবে যে বলবে নিম্নের কোনটি পরভোজীর অন্তর্গত? সেটা হচ্ছে প্রাণী এবং ছত্রাকরা। এই হচ্ছে ব্যাপার, সেরকম আর কিছু নয়। এবার আমরা নেক্সট চলে যাব, সেটা হচ্ছে স্বভোজীর পুষ্টি। তো কার্বোহাইড্রেটগুলো তাৎক্ষণিকভাবে ব্যবহৃত হয় না। সেগুলো শ্বেতসার হিসেবে সঞ্চিত হয়। এই শ্বেতসার উদ্ভিদের প্রয়োজন অভ্যন্তরীণ শক্তির ভাণ্ডার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে দেখো এই যে কার্বোহাইড্রেটগুলো এগুলো তাৎক্ষণিক, মানে আমাদের যে কার্বোহাইড্রেট এখানে আমরা ব্যবহার করে দিচ্ছি না, সেটাকে আমরা শ্বেতসার হিসাবে আমাদের সঞ্চিত রাখছি। এই শ্বেতসার উদ্ভিদের প্রয়োজনে অভ্যন্তরীণ শক্তির ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের যখন প্রয়োজন হবে তখনই আমরা সেটা ব্যবহার করতে পারবো। তো কিছুটা এরকম পরিস্থিতি আমাদেরও দেহেও দেখা যায়। যেমন গৃহীত খাদ্য থেকে প্রাপ্ত শক্তির কিছুটা আমাদের দেহ থেকে ওই গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে, এবং এই প্রশ্নটা এসেছিল যে প্রাণীরা যে খাদ্যটা গ্রহণ করে সেটা শরীরের মধ্যে যে সঞ্চয় করে রাখে, সেই সঞ্চয় করে রাখা সেটাকে আমরা কী বলবো? সেটা হচ্ছে গ্লাইকোজেন। এবং যদি উদ্ভিদ বলো তাহলে কি বলবে? শ্বেতসার। এটাই তো, মানে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে, আবার উদ্ভিদ কি শ্বেতসার রূপে সঞ্চিত রাখে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে বিক্রিয়াটি 6CO2 + 12H2O ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে C6H12O6, যাকে আমরা গ্লুকোজ বলি, এবং 6O2 এবং 6H2O উৎপন্ন হচ্ছে। তো এই বিক্রিয়াটাকে আমরা বলবো সালোক সংশ্লেষ বিক্রিয়া। তো এই বিক্রিয়া কী হয়? ক্লোরোফিল কর্তৃক আলোক শক্তির শোষণ হয়। অর্থাৎ যখন এই বিক্রিয়াটা চলে তখন ক্লোরোফিল কর্তৃক কী হচ্ছে? আলোক শক্তির শোষণ হচ্ছে। তার সাথে সাথে কী হবে? আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর এবং জল অণুসমূহের হাইড্রোজেন ও অক্সিজেনে বিশ্লিষ্টকরণ হয়। তো তোমাদের প্রশ্ন কেমন আসবে যে এই বিক্রিয়া চলার কারণে কী কী ঘটবে? তো এগুলো অপশান যদি থাকে তাহলে এগুলো হবে। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট গঠন করে। তো এরকম ধরনের কিন্তু হয়ে থাকে এই বিক্রিয়া চলাকালীন। এবং এই যে ক্লোরোফিল এটা কোথায় থাকবে? তো সেটা উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। এগুলো হচ্ছে প্রশ্ন এখান থেকে আসবে। এবং সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অপরিহার্য। তারপরে আমরা দেখব পত্ররন্ধ্র হল পাতার ত্বকের উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। এটা হচ্ছে পত্ররন্ধ্র। এবার দেখো নাইট্রোজেন, ফসফরাস তোমরা দেখতে পাচ্ছ। আরও দেখো পদার্থগুলো আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো অন্যান্য উপাদান সব মাটি থেকে কিন্তু গৃহীত করে। সেটা কে গৃহীত করে বলো তো? গাছ। প্রোটিন এবং অন্যান্য যৌগের সংশ্লেষে ব্যবহৃত একটি অপরিহার্য মৌল হচ্ছে নাইট্রোজেন। তাহলে প্রোটিন এবং অন্যান্য যৌগের সংশ্লেষে ব্যবহৃত একটি অপরিহার্য মৌল হচ্ছে নাইট্রোজেন। এবার দেখো পরভোজী পুষ্টি। তো প্রতিটি জীব তার পরিবেশের সাথে অভিযোজিত হয়। তাহলে প্রতিটি জীব কী করে? তার পরিবেশের সাথে অভিযোজিত হয়, এটা আমরা সকলে জানি। কিছু জীব দেহের বাইরে খাদ্যবস্তুর ভাঙন ঘটায় এবং তা শোষণ করে, যেমন ব্রেড, মিল্ক, ইস্ট এবং মাশরুমের মতো ছত্রাক হলো এর উদাহরণ। অর্থাৎ এরা কার উদাহরণ? এরা হচ্ছে বাইরে এদের জীবদের, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ মাশরুমের, এরা কিন্তু কী করছে? যে খাদ্যটা সেটা কিন্তু বাইরে
খাদ্যটা কী করছে, ভাঙছে, তারপরে খাচ্ছে। এবার অন্য কিছু জীব আছে বা উদ্ভিদ আছে বা প্রাণীও বলতে পারো, হ্যাঁ, তারা কী করছে, না মেরে তাদের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, অর্থাৎ না মেরেই। এই পরজীবীয় পুষ্টিগত কৌশল বহু বিভিন্ন ধরনের জীবে ব্যবহৃত হয়, যেমন স্বর্ণলতা, এটুলি, উকুন, যোগ এবং ফিতাঘুরি। এই ধরনের হচ্ছে পুষ্টিগত কৌশল দেখা যায়। এবারে কীভাবে জীব তাদের পুষ্টি লাভ করে, তো দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি, অ্যামিবা তার কোষীয় তলের অঙ্গালুর মতো অস্থায়ী অভিক্ষেপের সাহায্যে খাদ্য গ্রহণ করে এবং এই অভিক্ষেপগুলো খাদ্যকণার সাথে যুক্ত হয়ে একটি খাদ্যঘর সৃষ্টি করে। তো ওটা দেখতে পাচ্ছ এখানে ছবিটা কেমন করেছে, খাদ্য গ্রহণ করছে অ্যামিবা। তো খাদ্যঘর ভিতরে জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হয়, যা এরপর সাইটোপ্লাজমে ব্যাপিত হয়। আবিষ্ট অপাচ্য বস্তু কোষীয় তলে আসে এবং কোষ থেকে বাইরে নিক্ষিপ্ত হয়। প্যারামেসিয়ামও একটি এককোষী জীব এবং এর কোষটি একটি নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট হয় এবং খাদ্য দেহের একটি নির্দিষ্ট স্থানে গৃহীত হয়। এর সমগ্র দেহতল জুড়ে বিস্তৃত সিলিয়ার চলন দ্বারা খাদ্য এই নির্দিষ্ট স্থানটিতে চলে আসে। তাহলে সিলিয়ার চলন দ্বারা যে চলনটা করছে, তাহলে সেটা সিলিয়ার চলন, সেটা কে করছে, প্যারামেসিয়াম। এবার দেখো, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় তাকে আমরা কি বলবো, অবশ্যই লালা রস বলবো। তো অপর একটি বিষয় হলো এই যে আমরা যে খাদ্য গ্রহণ করি তার জটিল প্রকৃতি হয়ে থাকে। তো লালার রসে উপস্থিত একটি উৎসেচক হলো সালাইভারি অ্যামাইলেজ, যা জটিল অণুর শ্বেতসারকে ভেঙে সরল শর্করায় পরিণত করে। তাহলে লালার রসের উপস্থিত একটি উৎসেচক হলো কি, সেটা হচ্ছে সালাইভারি অ্যামাইলেজ, যা জটিল অণু শ্বেতসারকে ভেঙে সরল শর্করায় পরিণত করে। এবার দেখো, পেরিস্টালটিক চলন ঘটে, এটা কি জিনিস, তো পোস্টেনালিক গাত্রে বরাবর সর্বত্র এবং কর্ম সংকোচন এবং প্রসারণ যেটা চলন, সেটা হচ্ছে পেরিস্টালটিক চলন। এবার দেখো, পাকস্থলীর প্রকারস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থির সহায়তায় পাকস্থলীতে খাদ্য পরিপাক ঘটে। তাহলে পাকস্থলীর প্রকারস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থির সহায়তায় পাকস্থলীতে কী হয়, খাদ্যের পরিপাক হয়। তো গ্যাস্ট্রিক গ্রন্থির সহায়তায় কিন্তু হয়ে থাকে। এই গ্রন্থগুলি HCl, প্রোটিন, পরিপাককারী উৎসেচক, পেপসিন এবং মিউকাস ক্ষরণ করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাকস্থলীর এই আম্লিক মাধ্যমে সৃষ্টি করে, যা পেপসিন উৎসেচকের ক্রিয়ায় সহায়তা করে। এছাড়া অ্যাসিড আর অন্য কি কাজ করে বলতে পারো, তো দেখো, স্বাভাবিকভাবে মিউকাস পাকস্থলীর ভিতরে এক প্রকার অ্যাসিডের ক্রিয়ার হাত থেকে রক্ষা করে। তাহলে মিউকাস কী করেছে, পাকস্থলীর ভিতরে প্রকারকে অ্যাসিডের বিক্রিয়ার হাত থেকে রক্ষা করে। দেখো, পাকস্থলী থেকে খাদ্য নির্গমন একটি স্ফিটার পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, যা অল্প পরিমাণে খাদ্যকে ক্ষুদ্রাতন্ত্রে মুক্ত করে। এরপর পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রাতন্ত্রে প্রবেশ করে। ক্ষুদ্রাতন্ত্র পৌষ্টিক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ। তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসবে যে পৌষ্টিক নালীর সবচেয়ে দীর্ঘ অংশের নাম, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এবার দেখো এবার তোমাদের এই প্রশ্নটা এসেছিল, সেটা হচ্ছে উদ্ভিদের যে তারা যে খাবারটা খায় সেটা মানে দীর্ঘ ক্ষুদ্রাতন্ত্রের প্রয়োজন হয়েছে, অর্থাৎ তাদের যে ক্ষুদ্রাতন্ত্র সেটা অনেক বড় হয়। কেন? কারণ তারা সেলুলোজ পরিপাকের জন্য ঘাস ভক্ষণকারী শাকাশী প্রাণীদের এটি ক্ষুদ্রাতন্ত্রের প্রয়োজন হয়ে থাকে, দীর্ঘ ক্ষুদ্রাতন্ত্রের প্রয়োজন হয়ে থাকে। কাদের? সেটা হচ্ছে ঘাস ভক্ষণকারী, অর্থাৎ বলতে পারো ছাগল, গরু, তাদের। মাংস খুব সহজে পাচিত হয় এবং তাই বাঘের মতো মাংসাশীদের দেহে তুলনামূলকভাবে স্বল্প দৈর্ঘ্যের ক্ষুদ্রাতন্ত্র রয়েছে। তাহলে আমরা যারা মাংস খায় তাদের বেশি ক্ষুদ্রাতন্ত্রের বেশি প্রয়োজন হয় না, যেমন বাঘ তোমরা দেখতে পারো। ক্ষুদ্রান্ত হলো সেই স্থান যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সম্পূর্ণ পরিপাক ঘটে। তোমরা ক্ষুদ্রাতন্ত্র তোমাদেরকে দেখিয়ে দিই,
এই যে তোমরা দেখতে পাচ্ছ কোনটি ক্ষুদ্রাতন্ত, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো পিত্ত লবণ সমূহ এই বড় গ্লোবিউলাগুলোকে ভেঙে ছোট ছোট গ্লোবিউলাতে পরিণত করে এবং এর ফলে উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি পায়। বুঝতে পারছো? অগ্নাশয় থেকে অগ্নাশয় রস খরিত হয় যাতে প্রোটিন পরিপাকের জন্য ট্রিপসিন এবং অপদ্রব্য ফ্যাটকে ভাঙার জন্য লাইপেজের মতো উৎসেচক বর্তমান। প্রোটনগুলোকে অ্যামিনো অ্যাসিডে, জটিল কার্বোহাইড্রেটগুলোকে গ্লুকোজে এবং ফ্যাটগুলোকে ফ্যাটি অ্যাসিডকে এবং গ্লিসারল পরিবর্তিত করে। পাচিত খাদ্য ক্ষুদ্রাতন্ত্রের প্রকার দ্বারা শোষিত হয়। ক্ষুদ্রাতন্ত্রে আন্তঃপ্রকারে অসংখ্য আঙ্গুলের মতো উপবৃদ্ধি রয়েছে, এদের ভিলাই বলে। তার ভিলাই কাদের বলছে আপনারা বুঝতে পেরে গেছেন। পাচিত খাদ্যের শোষণের জন্য ক্ষুদ্রান্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করে ভিলাইয়ের রক্ত বা সমৃদ্ধ হয়, যা শোষিত খাদ্য গ্রহণ করে এবং দেহের প্রতিটি কোষে পৌঁছে দেয়। কোষে এই খাদ্য শক্তি উৎপাদনের, নতুন কলা গঠনে, পুনরায় কলার মেরামতের কাজে ব্যবহৃত হয়। তো দেহ থেকে বর্জ্য পদার্থের অপসারণের পাউচ-ফিল্টার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, দাঁতের ক্ষয় তোমরা শুনেছ। তো ডেন্টাল ক্যারিস বা দাঁতের ক্ষয়জনিত কারণে দাঁতের এনামেল এবং ডেন্টাইন ধারাবাহিকভাবে নরম হয়। দাঁতের ক্ষয় শুরু হয় যখন ব্যাকটেরিয়া শর্করার উপর কাজ করার ফলে অ্যাসিড উৎপন্ন হয় তখন। তো এই অ্যাসিড দাঁতের এনামেলকে কী করছে? নরম করে দেয়। তাহলে কোন অ্যাসিড উৎপন্ন হয় তখন অ্যাসিড উৎপন্ন হচ্ছে কি ব্যাকটেরিয়া শর্করার উপরের। এর থেকে খনিজ পদার্থ অপসারণ ঘটা খাদ্য কণার সময় ব্যাকটেরিয়া কোষের সমষ্টি একসাথে দাঁতের সাথে আটকে গিয়ে ডেন্টাল প্লাক গঠন করে। তো দাঁত প্লাক দ্বারা আবৃত থাকায় অ্যাসিডকে প্রশমিত করার জন্য লালারস দাঁতের উপরিতলে পৌঁছাতে পরোনা। খাওয়ার পর দাঁত ব্রাশ করলে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করার পূর্বে প্লাকের অপসারণ ঘটে। যদি এর চিকিৎসা না হয় তবে এই অণুজীবরা দাঁতের পাল্প অংশে ঢুকে গিয়ে প্রবাহ এবং সংক্রমণ তৈরি করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।